দেখুন, রাষ্ট্রপুঞ্জে দুর্বৃত্ত রাষ্ট্র বলেছে পাকিস্তানকে ভারতবর্ষ। দুর্বৃত্ত রাষ্ট্রের দুর্বৃত্ত এবং দুষ্কৃতিমূলক কাজকর্মগুলো আপনাদের সামনে একেবারে এই অডিও টেপ থেকে পরিষ্কার হয়ে যাচ্ছে। এবং এই অ্যাটাক শুধুমাত্র পুলওয়ামা আঘাতের পর থামেনি, সাইবার অ্যাটাক করার চেষ্টা করা হয়েছে অন্তত 4টে জায়গায়, অর্থাৎ পাকিস্তান বসে নেই। এই অডিও টেপ তার স্পষ্ট প্রমাণ। বিভিন্ন জায়গায় আর্মির মুভমেন্ট জানার চেষ্টা করা হয়েছে এবং হয়তো কোথাও কৌশলে কেউ বলছেন দুটো সম্ভাবনা। একটা হচ্ছে ভারত কিভাবে প্রত্যাঘাত করবে তার আভাস ইঙ্গিত পাওয়ার চেষ্টা, আর 2 নম্বর সম্ভাবনাটা মারাত্মক, সেটা হচ্ছে আবার আরেকটা আঘাত আনার চেষ্টা করছে না তো পাকিস্তান। আমি সজলের কাছে যাব সমীরদার সমালোচনার অংশটা নিয়ে, যে এক তো আত্মসন্তুষ্টি, বারবার সেই আলোচনা আমরা করেছি, কিন্তু আজকে প্রায় 7 দিন পেরিয়ে 8 দিন হতে চলল, 4 জন অথবা 5 জনের একজনকেও ধরা গেল না, এমনকি কারা তার সঙ্গে ডিরেক্টলি ইনভলভ ছিল সেটাও কিন্তু এখনো সামনে আসেনি। সজল, দেখুন, ব্যাপারটা পুরোই যুদ্ধ এবং রণনীতি নিয়ে। তো বিশেষজ্ঞরা যখন বলেন তখন আমরা যারা যুদ্ধের ব্যাপারে বিশেষভাবে অজ্ঞ তাদের বলা কঠিন হয়ে দাঁড়ায়। কিন্তু ইতিহাস পর্যালোচনা করে আমি কোনো সমর বিশেষজ্ঞ যিনি ওয়ারফিল্ডে ছিলেন, যিনি বিভিন্ন দায়িত্ব সামলেছেন, তাকে তো আমি শেখাতে পারি না, কিন্তু মনে করাতে পারি। ইউএসের মতন দেশে আফগানিস্তানের মতন ছোট শক্তিকে আক্রমণ করতে 1 মাস লেগেছিল। এখানে দুটো পাড়ার কালুদার বুলুদার লড়াই হচ্ছে না। আমার দেশের 140 কোটি মানুষকেও কনফিডেন্সে আনতে হবে। এটাও মনে রাখতে হবে যে পাকিস্তানের ভেতর এই সমস্যাটা নেই। ওখানে সবাই এক নামেই ঈশ্বরকে ডাকেন। এখানে কিন্তু ঈশ্বরকে বিভিন্ন নামে ডাকা হয় এবং এই লড়াইটায় কোথাও সেই দুটো সম্প্রদায়ের গন্ধ আছে। এখানে খেলায় জিতলে হারলেও পাকিস্তানের পতাকা ওড়ে অনেক জায়গায়, সত্যিকে অস্বীকার করা যাবে না। অতএব আমাকে সেই দিকটাও নজর রাখতে হবে। 5 জনকে ধরা যায়নি। এর আগে সবাইকে ধরেছিলেন বুঝিস? এর আগে কি সবাইকে ধরা পড়েছিলেন? যখন আপনারা ডিউটিতে ছিলেন তখন সবাইকে ধরেছিলেন? ধরা যায়নি। দেখুন, এই কাসব আর মুসা এগুলো তো হচ্ছে পাপেট, পুতুল নাচের পুতুল। এদেরকে যেমন নাচাবেন তেমন নাচবে। কিছু পয়সার বিনিময়ে ধর্মান্ধ তৈরি করা হয়, তাদেরকে এই জায়গায় তৈরি করে। আমার বক্তব্য হচ্ছে যে আপনি এদের ধরবেন না এদের যারা আকার যারা আঁকা তাদেরকে চিরকালের মতন গুঁড়িয়ে শেষ করে দেবেন। আমি জানি না যে আমরা যে মুহূর্তে যেখানে দাঁড়িয়ে আছি আমরাও এই শোটা শেষ করতে পারবো না, তার মধ্যেই ব্রেকিং আসবে। সেই রকম একটা অবস্থায় দাঁড়িয়ে আমার মনে হয় উনি আমার থেকে বয়সেও বড় এবং এ বিষয়ে অনেক কিছু জানেন। তুমি কি টোটাল ওয়ার প্রেসক্রাইব করছো? আকারা আলটিমেটলি যেটা পৌঁছবে সেটা হয় ইসলামাবাদ নয় করাচি, সেটা সরাসরি যুদ্ধ ছাড়া পৌঁছানো যাবে না। বলি, এই কার্গিল ওয়ার করতে গিয়ে আমরা 500 জন সৈনিক হারিয়েছি। প্রতি বছর এভারেজ আমরা কত সৈনিক হারাচ্ছি? এটা ঠিক যে যুদ্ধে কেউ জেতে না, কিন্তু এই যে প্রতিদিন একটা শান্তিপূর্ণ দেশ, যে দেশ 500 বছরেও কাউকে আঘাত করেনি, সেই দেশে প্রতি বছর কফিনের পর কফিনের লাইন আসবে। এবং দেখুন, আজকে 26টা লোক মারা গেছে বলে আলোচনা করছি, প্রতি জেলায় খুঁজলে দেখা যাবে হয়তো প্রতি বছর একটা করে কফিন এসে পৌঁছায় কোনো না কোনো বর্ডার এলাকা থেকে, যেটা কেউ আলোচনা করে না। কোনো টকশোতে সেখানে আলোচনা হয়, সেটাও বন্ধ হওয়া উচিত। সেটাও দেখুন, রক্তাক্ত শুধু 26 জন হয়নি, রক্তাক্ত হয়েছে দেশমাতৃকা, রক্তাক্ত হয়েছে আমার দেশপ্রেম, রক্তাক্ত হয়েছে আমার অভিমান, আমার স্বাভিমান, আমার দেশের নিরাপত্তা। কোথাও ত্রুটি নিশ্চয়ই আছে, নাথিং ইজ ফুল প্রুফ। তাহলে আমেরিকার মতো দেশে 2 জন রাষ্ট্রপ্রধানকে হারাতে হতো না, তাহলে আমেরিকার মতন দেশে পেন্টাগনে আঘাত হতো না। আমরাও আমাদের দেশের 2 জন প্রধানকে হারিয়েছি, সেগুলো ভুলে গেলে হবে না। এটা আমি আপনাদের বলবো যে আমাদের আজকের দিনে ঐক্যবদ্ধ হতে হবে, সমস্ত রাজনীতি ভুলে দেশের স্বার্থে দেশীয় রাজনীতির ঊর্ধ্বে উঠতে হবে। আজকেও আমরা দেখেছি যে ভারতবর্ষকে যে দলটা বেশিরভাগ সময় শাসন করেছেন, তিনি একটা প্রধানমন্ত্রীর বিকৃত, সম্ভবত প্রধানমন্ত্রী একটা বিকৃত ছবি তারা প্রকাশ করেছে। এই জায়গাটায় মুখ আর মুখোশের মধ্যে তফাৎ অনেক আছে। সেই জায়গাটায় যদি এক না হয় তাহলে জেনে রাখবেন ইতিহাস তাদের ক্ষমা করবে না। আমাদের দেশের বাইরের শত্রু থেকে দেশের ভেতরের শত্রু সম্বন্ধেও আমাদের অনেক ওয়াকিবল থাকতে হবে। কদিন আগে দেখুন, আমরা আদিল শাহকে আপনি মানুন না মানুন শ্রদ্ধার সঙ্গে স্মরণ করি, কিন্তু কদিন আগে একটা ন্যারেটিভ উঠেছিল যে কাঁধে করে শুধু নামিয়েছে। আজকে এখানেই তো বসে আবার নতুন আলোচনা হচ্ছে।
যে শুধু কাঁধে করে নামায়নি, মানুষকে শ্মশানে কবরে পৌঁছে দেওয়ার জন্য তাদের অনেকের হাত ছিল বা তারা জানতো, তারা সেটা কিন্তু পৌঁছে দেয়নি। ত্রুটি, এটাও ত্রুটি, আমরা তারা জেনে গেল, আমরা জানলাম না। কিন্তু আমি আপনাদেরকে বলতে চাই যে এখানে ভারতবর্ষের ভেতরের শত্রু সম্বন্ধেও এই লড়াইটা কিন্তু আপনাকে আমাকে আমাদের অঞ্চলে লড়তে হবে, যাতে আমাদের মধ্যে সেই বিভেদ সৃষ্টি না হয়। আল্লাহু আকবর বলে আর জয় শ্রীরাম বলে দুটো সম্প্রদায়কে যাতে এই সময় তার আলাদা করে দিতে না পারে, এই দিকটা আমাদের মাথায় রাখতে হবে। পরপর দুটো শব্দবন্ধ একসঙ্গে উচ্চারণ করেছো, এতেই আমি ধন্য হয়েছি। আমি ভাবছিলাম একটা দিয়ে আর পরেরটা বলবে না, কিন্তু চমৎকার। আমি কি, আমরা কি চাই বলি, বাংলার ভারতবর্ষের মানুষ চায় পৃথিবীর মানচিত্রে আরো 3টে নতুন দেশ আসুক, পৃথিবীর মানচিত্রে 3টে নতুন দেশ আরো সৃষ্টি হোক। তবেই আমার মনে হয় এই হত্যালীলা যারা বছরের পর বছর গত প্রায় স্বাধীনতার পর থেকে যারা চালিয়ে আসছে, আর সবটাই রিলিজিয়াস টেররিজম, কাকে মেরেছে সেটা বড় কথা নয়, হিন্দুস্তানকে রক্তাক্ত করেছে। দেশের কথা বললো, আমি বলছি যে কারুর মনে পড়ে যেতে পারে যে ইন্দিরা গান্ধী এক সময় পাকিস্তানকে 2 টুকরো করেছিলেন। আমি বলছি সেইভাবেই এই মুহূর্তে এটা কি ইতিহাসের ডাক, আরেকটা নরেন্দ্র মোদীর সামনে ইতিহাস সৃষ্টি করার সুযোগ? আমরা জানি না, কিন্তু ও একটা চমৎকার কথা ব্যবহার করলো, 2 পাড়ার কালুদা আর ভুলুদার লড়াই নয়। সব থেকে দুঃখটা কি জানেন, আজকে কাল অবধি এই দেশের শাসক এবং এই দেশের প্রধান বিরোধী দলের উচ্ছ্বসিত প্রশংসা করেছিলাম, তার কারণ এই একটা ইস্যুতে অন্তত মনে হয়নি যে কালুদার ভুলুদার লড়াই হচ্ছে। কিন্তু আজকে বিশ্বাস করুন 24 ঘন্টার মধ্যে প্রায় সেই রকম চেহারাটা, আমি সেই চেহারায় আসবো, কিন্তু তার আগে একবার দেখাবো, যেহেতু গোটা দেশের মানুষ সবাই জানতে চাইছেন যে প্রত্যাঘাত কবে। প্রত্যেকটা শব্দ, বিশেষ করে যদি প্রধানমন্ত্রী কোনো অনুষ্ঠানে বক্তৃতা দেন, লাইভ সেই অনুষ্ঠান দেখার জন্য, শোনার জন্য গোটা ভারতবাসী উদ্বেল হয়ে অপেক্ষা করছেন প্রধানমন্ত্রী কি কিছু বললেন। যদি এই বিষয়ের কোনো বক্তৃতা নাও হয়, যেমন আজ সকালে ইনোভেশন কনক্লেভের অনুষ্ঠান ছিল, প্রধানমন্ত্রী সেখানে ভাষণ দিতে গেছিলেন, সেখানে বললেন আমাদের হাতে সময় কম কিন্তু লক্ষ্য অনেক বড়। অনেকে মনে করছেন এটা বিরাট ইঙ্গিতপূর্ণভাবে বলেছেন, প্রধানমন্ত্রী অবশ্য সম্পূর্ণ একটা পজ নিয়ে বলেছেন, এটা কিন্তু আবার আজকের প্রেক্ষিতে ধরবেন না। কিন্তু সেই বলে কি আর লাভ হয়, সবাই আজকের প্রেক্ষিতে এবং বিরাট ইঙ্গিত তার মধ্যে খুঁজে পাচ্ছেন। ঠিক কী বলেছেন প্রধানমন্ত্রী, আমি কোনো ব্যাখ্যায় যাব না, বিশ্লেষণে যাব না, কারণ আমরা কেউ জানি না কি বলেছেন। আমি সেই বক্তৃতা সম্পূর্ণ আবার বলছি, একটা ইনোভেশন কনক্লেভের বক্তব্য, কিন্তু ওই অংশটা আপনাদের সামনে এই অনুষ্ঠানে রাখবো, দেখুন। हमने विकसित भारत के लक्ष्य के लिए अगले 25 वर्षों की समय सीमा तय की है। हमारे पास समय सीमित है, लक्ष्य बड़े हैं। ये मैं वर्तमान स्थिति के लिए नहीं कह रहा हूं। এবার ব্যাখ্যা আপনাদের, আমি এটার ব্যাখ্যায় যাব না, কিন্তু এইখান থেকে আমি আবার বলছি, কালুদার আর ভুলুদার লড়াই 2 পাড়ার কেন মনে হচ্ছে আজকে আবার যথারীতি রাজনৈতিকভাবে বিজেপি এবং কংগ্রেস তারা যুযুধান 2 পক্ষ হয়ে গেল। এবং এর মধ্যে সিরিয়াস অংশ যেটা, সেটা হচ্ছে কংগ্রেস আরজেডি সহ বহু রাজনৈতিক দল সংসদের 2 কক্ষের বিশেষ অধিবেশন ডাকলো, মানে দাবি করলো আর কি যে ডাকা হোক বলে। এবং সর্বদলীয় বৈঠকে কেন প্রধানমন্ত্রী ছিলেন না, নরেন্দ্র মোদীর একটা মুন্ডহীন ছবি, সেটা গায়েব বলে কংগ্রেস পোস্ট করলো। সরাসরি বিজেপি কংগ্রেসকে লস্করের দিকে, একেবারে লস্করের সঙ্গে নাম জড়িয়ে বলতে শুরু করলো যে কংগ্রেস পাকিস্তানের সমর্থক, লস্করে পাকিস্তান বললে কংগ্রেসকে ভুল হয় না। অর্থাৎ আবার ঘুরে ফিরে কতদিন আর সংকীর্ণ দলীয় রাজনীতির বাইরে থাকা যায়, আবার 2 পাড়ার কালুদার ভুলুদার লড়াই লেগে গেল। পরের প্রতিবেদন। কয়েকদিনের সংঘর্ষ বিরতি, তারপর ফের আগের মতো গোলাগুলি চলা শুরু। না, ভারত পাকিস্তানের মধ্যে নয়, কংগ্রেস বিজেপির মধ্যে। পেহেলগাঁও হামলার পর রাজনীতি ভুলে একজোট হয়ে মোদী সরকারের পাশে দাঁড়ানোর বার্তা দিয়েছেন রাহুল গান্ধী। কিন্তু এরই মধ্যে সোশ্যাল মিডিয়ায় কংগ্রেসের এই পোস্ট ঘিরে ফের 2 দলের মধ্যে যুদ্ধ বেঁধে গেল। সোমবার বিকেলে দলের এক্স হ্যান্ডেলে এই পোস্টটি করে কংগ্রেস, যেখানে দেখা যাচ্ছে প্রধানমন্ত্রী যেরকম পোশাক পরেন সেটি আছে, কিন্তু প্রধানমন্ত্রী নেই। ছবির ওপরে লেখা দায়িত্ব নেওয়ার সময় গায়েব। এরপরই পাল্টা জবাব দিতে তেড়ে ফুড়ে ময়দানে নেমে পড়ে বিজেপি।
লন্ডনে পাক সেনা কর্তার অঙ্গভঙ্গির প্রসঙ্গ টেনে পাকিস্তানের সঙ্গে কংগ্রেসের যোগসূত্রের অভিযোগ তুলে পাল্টা পোস্ট করে নরেন্দ্র মোদীর দল। সেখানে একদিকে লন্ডনে পাক সেনা কর্তার অঙ্গভঙ্গির ছবি এবং পাশে কংগ্রেসের পোস্ট, সঙ্গে লেখা কংগ্রেস আর পাকিস্তানের একই মানসিকতা, শরীরের থেকে মাথা বিচ্ছিন্ন। কংগ্রেসের সঙ্গে কার্যত পাক জঙ্গি সংগঠন লস্করে তৈবার তুলনা করে বিজেপি। পাল্টা জবাব দেয় কংগ্রেসও। सर तन से जुदा आज लश्करे पाकिस्तान कांग्रेस की विचारधारा आधारशिला उनका चरित्र बन गई है। अंधार गई, उसमें आतंकवादियों को बिरयानी कौन खिलाया? ये भारतीय जनता पार्टी के खून में समा गया है और पूरी तरीके से भारतीय जनता पार्टी इनसे मिली हुई है। পহেলগাঁও হামলার পর গত বৃহস্পতিবার বিরোধীদের সঙ্গে আলোচনার জন্য সর্বদল বৈঠক ডাকে কেন্দ্র, কিন্তু ভোটমুখী বিহারে একটি কর্মসূচি থাকায় সেই সর্বদল বৈঠকে থাকেননি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। জানিয়ে আগেই ক্ষোভ উগরে দেয় কংগ্রেস। और ये देश की बदकिस्मती है, सब पार्टी के लोग आए, लेकिन उस मीटिंग में मोदी जी नहीं आए। ये शर्म की बात है। चुनावी भाषण करते हो और यहां पर दिल्ली में नहीं आ सकते आप? क्या दिल्ली दूर है आपको बिहार से? এরপরই সোমবার খোঁচা দিয়ে এই পোস্ট করে কংগ্রেস, আর যার পাল্টা কংগ্রেসের বিরুদ্ধে পাকিস্তান প্রীতির অভিযোগ তুলে আক্রমণ শানালো বিজেপি। ये कांग्रेस के वेरीफाइड एक्स हैंडल से की जाती है और इस तस्वीर के पोस्ट करने के बाद एक बहुत बड़ा सिग्नल शत्रु देश पाकिस्तान में दिया जाता है। चिंता मत करो, भारत के अंदर मीर जाफर, तुम्हारे समर्थक सब उपस्थित हैं। পাল্টা মোদী সরকারের উদ্দেশ্যে কংগ্রেসের প্রশ্ন, জঙ্গি হামলায় ২৬ জনের মৃত্যুর দায় কার? এরকম একটা জনপ্রিয় পর্যটন কেন্দ্রে কেন পুলিশ, আধা সেনা কিংবা সেনা ছিল না? पहला सवाल, क्या ये इंटेलिजेंस और सिक्योरिटी चूक नहीं है? दूसरा सवाल, अमित शाह जी ने, नरेंद्र मोदी जी ने बैसरन ग्राउंड में जब वहां हजारों पर्यटक जाते हैं तो वहां पर पुलिस सुरक्षा बल क्यों नहीं लगाए? দিনের শেষে অবশ্য বিতর্কিত পোস্টটি ডিলিট করে দেয় কংগ্রেস, তবে তা নিয়েও বিজেপি কটাক্ষ করতে ছাড়েনি। বিজেপির মুখপাত্র প্রদীপ ভান্ডারী সোশ্যাল মিডিয়ায় লেখেন, দেশবাসীর চাপে ধর থেকে মাথা আলাদা, ছবিসহ পোস্ট ডিলিট করেছে কংগ্রেস, তবে তাতে কংগ্রেসের দেশবিরোধী এবং পাকিস্তানপন্থী চরিত্র লুকোনো যাবে না। এই রাজনৈতিক তরজার মাঝে পহেলগাঁও কাণ্ডের প্রেক্ষিতে সংসদের বিশেষ অধিবেশন ডাকার দাবি জানিয়ে প্রধানমন্ত্রীকে চিঠি লিখেছেন লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী এবং রাজ্যসভার বিরোধী দলনেতা মল্লিকার্জুন খাড়গে। এবিপি আনন্দ। আমি এই আলোচনায় আসবো, কিন্তু তার আগে এই শহরের অত্যন্ত বড় খবর, আগুন লেগেছে বড়বাজার মেছুয়া ফলপট্টিতে। একটি হোটেলের দোতলায় আগুন লাগে, সেখান থেকে গোটা হোটেলে ধোঁয়া ছড়িয়ে পড়ে। এই মুহূর্তে ছবি আপনারা দেখতে পাচ্ছেন। ঘটনাস্থলে একাধিক ইঞ্জিন পৌঁছেছে, কিন্তু আতঙ্কে নিচে ঝাঁপ দেন একজন হোটেলের আবাসিক। ঘটনাস্থলেই তার মৃত্যু হওয়ার আশঙ্কা। অনেকে সেখানে আটকে আছে, আশঙ্কাজনক অবস্থায়। মেডিকেল কলেজে তাকে ভর্তি করা হয়েছে। উদ্ধার কাজ এই মুহূর্তে চলছে, কিন্তু প্রচুর মানুষ হোটেলে আটকে আছেন। আমার এই মুহূর্তে যা বলেছিলাম একেবারে তাই, একজনের মৃত্যু হয়েছে এই ঘটনায়। এই মুহূর্তে সন্দীপ সরকার আমার সহকর্মী ওখানে আছে। সন্দীপ, ঠিক কী পরিস্থিতি ওখানে? দাউ দাউ করে আগুন জ্বলছে, একজন ইতিমধ্যেই বাঁচতে চেয়ে মৃত্যু মুখে পতিত হয়েছেন, ঘটনাস্থলেই তার মৃত্যু হয়েছে শোনা যাচ্ছে। কতজন আটকে আছেন এখন সন্দীপ? সুমনদা, অসংখ্য মানুষ আটকে রয়েছে। এই যে ঋতুরাজ হোটেল, এই ঋতুরাজ হোটেল হচ্ছে মেছুয়া ফলপট্টি যেটা রয়েছে বড়বাজারের, সেই মেছুয়া ফলপট্টি সেই ঋতুরাজ হোটেলের একদম ছাদে আমরা দেখতে পাচ্ছি যে মোবাইলের ফ্ল্যাশ লাইট জ্বালিয়ে মানুষজন যে ছাদে রয়েছেন তারা তাদের উপস্থিতির কথা জানাচ্ছেন, যাতে দমকল বাহিনী তাদের সহযোগিতা করতে পারে, তাদেরকে উদ্ধার করতে পারে। এখনো পর্যন্ত এই আমরা দেখতে পাচ্ছি হাত নাড়ছেন তারা, মোবাইলের ফ্ল্যাশ লাইট তারা জ্বালিয়ে দিয়েছেন। এখনো পর্যন্ত পুলিশ সূত্রে যেটা খবর, একজনের মৃত্যু হয়েছে। সন্দীপ, তুমি ছবি দেখাতে থাকো, আমি দর্শকদের আরেকবার জানিয়ে দিই। সেটা হচ্ছে মেছুয়া ফলপট্টি, এবং যেটা হোটেল ঋতুরাজ, কর্পোরেশনের ওয়ার্ড ধরলে ৪১ নম্বর ওয়ার্ড, জোড়াসাঁকো থানা। সেখানে একজন সঞ্জয় পাসওয়ান ইতিমধ্যেই মারা গেছেন।
আপনারা দেখতে পাচ্ছেন সেই ছবি এই মুহূর্তে পর্দায় দেখতে পাচ্ছেন। সঞ্জয় পাসওয়ানের ছবি আমাদের কাছে এসছে, কিন্তু মার্জনা করবেন এই ছবি দেখাতে পারবো না, এতটাই বিভৎস এই প্রচুর মানুষ, যেটা সব থেকে উদ্বেগের আটকে আছেন। সত্যজিৎ বৈদ্য আমার আরেক সহকর্মী সেই ছবি দেখাবে যে ডিজাস্টার ম্যানেজমেন্টের যারা কর্মী আছেন তারা কিভাবে গ্রিল কেটে এই ভেতরে ঢোকার চেষ্টা করছেন প্রাণে বাঁচাতে। আমি দ্রুত একবার লাইভে চলে যাব আবার সত্যজিৎ বৈদ্যর কাছে। সত্যজিৎ, বলো, এই বড়বাজার মেছুয়া ফলপট্টির এই আগুনে এই মুহূর্তের যে ছবিটা, গ্রিল কাটার দিয়ে খুব স্পষ্ট কাটা হচ্ছে এবং উদ্ধারের চেষ্টা করা হচ্ছে। সত্যজিৎ, একেবারে সুমনদা, তুমি যেমনটা দেখছো ছবিতে ঠিক এই অবস্থা। এই মুহূর্তে হোটেলের চারপাশ থেকে গ্যাস কাটার দিয়ে বিভিন্ন অংশে গ্রিল কাটা হচ্ছে এবং ভিতরে পৌঁছানোর চেষ্টা করা হচ্ছে। একটু আগে পর্যন্ত যে ছবিটা আমরা দেখেছি, যারা আবাসিকরা বাইরে বেরিয়ে এসেছিলেন কার্নিশে, কেউ বা ঝুলছিলেন, কেউ বা উদ্ধারের জন্য তারা অপেক্ষা করছিলেন, দাঁড়িয়েছিলেন, তাদেরকে কোনোভাবে উদ্ধার করা হচ্ছিল ল্যাডার দিয়ে এবং স্থানীয় বাসিন্দারা তারাও হাত লাগিয়েছিলেন। এবং এই মুহূর্তের যে ছবি তাতে কিন্তু একদল অর্থাৎ ডিজাস্টার ম্যানেজমেন্টের কয়েকজন সদস্য এবং দমকলের কয়েকজন কর্মী তারা ভিতরে ঢুকেছেন, পৌঁছানোর চেষ্টা করছেন। এবং অন্যদিকে বাইরে থেকে তুমি যে ছবিটা দেখতে পাচ্ছ যে বিভিন্ন অংশে গ্রিল কেটে ভিতরে ঢোকার চেষ্টা করা হচ্ছে। এবং এর পাশাপাশি দেখাবো যে দোতলার অংশ, এই হোটেলের যে দোতলার অংশ, যেখানে স্থানীয় বাসিন্দারা বলছেন যে এখানে রান্নার কাজ হয়, ঠিক যে অংশের থেকে প্রথম ধোঁয়া দেখা গেছিল সেই অংশ থেকে কিন্তু এখনও গল গল করে ধোঁয়া বেরোতে দেখা যাচ্ছে। এবং এখান থেকেই কিন্তু ধোঁয়া পুরো হোটেলটায় গ্রাস করে নেয় এবং যার ফলে এই আতঙ্ক ছড়ায়। এবং তুমি একদম উপরের দিকে যদি তাকানো হয়, সন্দীপকে দেখাতে বলবো, ক্যামেরা পার্সন সন্দীপ আছে, যা যে একদম উপরের অংশ যেখানে ছাতে কিন্তু অনেকেই অপেক্ষা করছেন, যারা মোবাইলের ফ্ল্যাশ লাইট দিয়ে সংকেত দিচ্ছেন, তারা কিন্তু উদ্ধার হওয়ার জন্য অপেক্ষা করছেন। এবং এদের মধ্যে অনেকেই বাচ্চারা আছেন, মহিলারা আছেন এবং ছাতের অংশেও কিন্তু আগুন ছড়িয়ে পড়েছে, তা কিন্তু স্পষ্ট। বিভিন্ন অংশ থেকে কিন্তু ধোঁয়া বেরোচ্ছে। এবং এই যে এলাকা, যেমনটা এই এলাকার কথা সবাই জানে, এখানে ঘিঞ্জি এলাকা এবং চারপাশে দোকান আছে, যেখানে যে কোনোভাবে যদি কোনোভাবে আগুন ছড়িয়ে পড়ে তাহলে বড় কোনো দুর্ঘটনা ঘটতে পারে। একদিকে যেমন উদ্ধার কাজ চলছে, তেমনি অন্যদিকে সবথেকে উদ্বেগের যেটা সত্যজিৎ, সব থেকে উদ্বেগের ঘটনা যে প্রচুর মানুষ এখনো আটকে আছেন। তুমি এই লাইভ ফিড আমাদের দেখাতে থাকো, এই অনুষ্ঠান আমি চালিয়ে নিয়ে যাব এবং কিছুটা প্রথা ভেঙেই আমি বলবো যে হাফ উইন্ডো করে এই লাইভ ফিড রাখতে, তার কারণ প্রচুর মানুষ আটকে পড়ে আছেন। আমি অর্ণবের কাছে আসবো। অর্ণব, আবার আমরা বিষয়ে ফিরবো যে ওই পাড়ার দুই কালুদার ভুলুদার লড়াই কেন মনে হচ্ছে, তার কারণ রাজনীতি গতকাল অবধি ছিল না, আজকে স্পষ্ট রাজনীতি ঢুকে পড়েছে। এবং সজল অস্বীকার করবে না আশা করি, সেটা হচ্ছে 26/11 পরও কিন্তু শাসক আর বিরোধীর টানাপোড়েন চলেছিল এবং সেই শিবরাজ পাটিল এবং তৎকালীন মনমোহন সিং সরকারকে আক্রমণে কার্যত ছিন্ন ভিন্ন করে দিয়েছিল বিজেপি। এবং সঙ্গত সমালোচনাও ছিল, কারণ শিবরাজ পাটিল তৎকালীন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী একাধিকবার একের পর এক প্রেস কনফারেন্স করেছেন নতুন নতুন স্যুট পরে, ওই রকম 26/11 নরমেধ যজ্ঞর পাশাপাশি, যার ফলে সেই সমালোচনার বৈধতাও ছিল। কিন্তু আমার বক্তব্য যে গতকাল অবধি বলেছিলাম কোনো বিজেপি বনাম কংগ্রেসের লড়াই ছিল না, আজকে বলতে হচ্ছে লড়াই ছিল। এবং এই মুহূর্তে সব থেকে বড় খবর অর্ণবের বলার আগেই আমার হাতে এলো, সেটা হচ্ছে এই মুহূর্তে সেই বিতর্কিত পোস্ট কংগ্রেসের তরফ থেকে ডিলিট করা হলো। আই রিপিট, বিতর্কিত সেই পোস্ট, যাতে মুন্ডহীন একজন মানুষ, প্রধানমন্ত্রীর মতো আকৃতি, গায়েব লেখা হয়েছিল, সেই বিতর্কিত পোস্ট কিন্তু ডিলিট করলো কংগ্রেস। আমি এইখান থেকে অর্ণবের কাছে যাব যে দেশের এই সংকটকালে কোথাও মনে হয় যে শাসক আর বিরোধীর রাজনীতি থাকবে, কিন্তু একটা জায়গায় অন্তত এই 26 জনের মৃত্যুর পর এক কাট্টা হওয়া উচিত। কি বল? একদমই সুমনদা, এক কাট্টা হওয়া উচিত শুধু নয়, এক কাট্টা হয়েই রয়েছে। আমি পরশুদিন আপনি দেখিয়েছেন, আপনারাই দেখিয়েছেন, অভিষেক বন্দ্যোপাধ্যায় সেই টুইটটা দেখিয়েছেন, যেখানে উনি বলেছেন যে এই হচ্ছে সবচেয়ে উপযুক্ত একটা মুহূর্ত যখন ভারতীয় রাষ্ট্র তারা সর্বশক্তি প্রয়োগ করে পিওকে দখল করতে পারে বা এরকম কোনো একটা স্ট্রাইক করতে পারে। ওই দিনই কিন্তু কল্যাণ বন্দ্যোপাধ্যায় অন ক্যামেরা বলেছেন, সেটাও আপনারা দেখিয়েছেন, যে 140 কোটি মানুষ নরেন্দ্র মোদীর সঙ্গে রয়েছেন, আপনি স্ট্রাইক করুন, আপনি এবার একটা সিদ্ধান্ত নিন। কিন্তু একই সঙ্গে এই প্রশ্নটাও আসবে যে এই যে আমরা বারবার করে বলছি যে কোথায় কোথায় গাফিলতি, কোথায় কোথায় ফাঁক, যখন দেখছি 14টা বাড়ি গুড়িয়ে দেওয়া হচ্ছে এরকম করে, সেই 14টা বাড়িতে তো জঙ্গিরা এই মুহূর্তে নেই। তাহলে 14টা বাড়ি তো আগে থেকে ছিল, এবং 14টা বাড়ি যে ওই জঙ্গিদেরই সেটাও আপনারা জানতেন, আপনারা সেই সময় কোনো ব্যবস্থা নেননি, কোনো সিদ্ধান্ত নেননি। আপনাদের টেলিভিশন চ্যানেলেই আমরা দেখলাম, এবিপি আনন্দে আমরা দেখলাম 116 নম্বর ব্যাটালিয়নের একটা সেনা চৌকি ওই বৈশালের পাশেই রয়েছে, ওই রাস্তা উঠে যাচ্ছে তার পাশেই রয়েছে,
এবং সেটা একজন যিনি মারা গেছেন তার স্ত্রী বলেছেন যে আমরা কিন্তু তার পাশ দিয়েই খচ্চরে পিকে করে উঠেছিলাম ওপরে, কিন্তু তারপরও 1.5 থেকে 2 ঘন্টা বাদে ওখানে কিন্তু ফোর্স গিয়ে পৌঁছেছে। একই সঙ্গে তারপর আরও একটা গোয়েন্দা দপ্তর থেকে আরও একটা তথ্য এসেছে, সেটা হচ্ছে যে 2টো রুট ম্যাপ পাওয়া গেছে। এই যে 4-5 জন জঙ্গি যারা ঢুকেছে, 2টো রুট ম্যাপ পাওয়া গেছে, তাতে দেখা যাচ্ছে যে 20 থেকে 22 ঘন্টা রাস্তা পায়ে হেঁটে তারা ঢুকেছে। তাহলে এই যে এতটা লম্বা রাস্তা ঢুকলো, আমাদের এত বড় সেনাবাহিনী রয়েছে, আমাদের এত রকমের ইন্টেলিজেন্স রয়েছে, এত কিছু সত্ত্বেও কোথাও তো একটা গাফিলতির জায়গা আছে। সেই সঙ্গে সঙ্গে আমি একটুখানি মনে করিয়ে দেবো সুমন্দা আপনাকে, সেটা হচ্ছে যে ধরুন বিজেপির আইটি সেলের চিফ ছিলেন তালিব হোসেন শাহ 2022 সালে, তিনি 2 থেকে 2.5 বছর ধরে ওখানে ছিলেন। তিনি ছিলেন হচ্ছে লস্কর-ই তৈবার একজন চিফ কমান্ডার, তিনি ছিলেন হচ্ছে বিজেপির মধ্যে ঢুকে। তার মানে কোথাও একটা এই ইন্টার কানেকশন রয়ে গিয়েছে, যে ইন্টার কানেকশনটা কিন্তু ধরা যাচ্ছে না। আমাদের মনে পড়ে যাবে হচ্ছে প্রদীপ কুমারের কথা, 22 সাল। প্রদীপ কুমার তিনি কিন্তু একজন আর্মি অফিসার, তিনি ধরা পড়ছেন আইএসআইয়ের সঙ্গে তার যোগ রয়েছে বলে। এছাড়াও সন্দীপ শর্মা, তিনিও একজন আর্মির সঙ্গে যুক্ত। অন্তত 15টা এরকম ইনস্ট্যান্স দিতে পারি আমরা, যারা কিনা আমাদের নিরাপত্তা ব্যবস্থার সঙ্গে যুক্ত এবং তারা কোনো না কোনোভাবে আইএসআইয়ের দ্বারা যুক্ত হয়ে রয়েছেন অথবা হানিক্রামে পড়ে যাচ্ছেন, কোনো না কোনোভাবে তারা কানেক্টেড হয়ে যাচ্ছেন এর মধ্যে। তাহলে এখানে কোথাও একটা ফাঁক রয়েছে। আর খুব সুন্দর লাগলো যে উনি বললেন, সজলদা বললেন যে জয় শ্রীরাম আর পাশাপাশি থাক। আমি শুধু একটু মনে করিয়ে দেবো যে শহীদ ঝন্টু আলী শেখ, তার বাড়িতে কিন্তু ওরা যাননি। তার যে জানাজা, তার যখন ইয়েটা করা হয়েছে তখন কিন্তু যাননি। আরো একটা তথ্য বলি, আদিল শেখের কথা উনি বললেন, আদিল শেখের কথা আপনিও বলেছেন, আদিল শাহ। তার পাশাপাশি হচ্ছে আদিল শাহের যে কাজিন, তার নাম হচ্ছে নাগজাত, সে 4 জনকে বাঁচিয়েছে। সাজাদ আহমেদ ভাট 12 জনকে রেস্কিউ করেছে, 2 জন মহিলা মুসলিম, একজন হচ্ছে রুবিনা মুমতাজ, তারাও কিন্তু সেখানে কিন্তু অংশগ্রহণ করেছিল। এবার হতে পারে যে লোকাল এরকম ইনফর্মার বা লোকাল এরকম লোকজন ছিল তারা এখানে যুক্ত হয়ে থাকা, কিন্তু এই সমস্তটার উপরে আমাদের যে প্রশ্নটা আসছে, সেই প্রশ্নটা হচ্ছে যে এই ধরনের ঘটনা তো আগে ঘটেনি, মানে ঘটেনি এরকম নয়, ঘটেছে। আমার এক্ষুনি মনে পড়ে যাচ্ছে কুলগাম গণহত্যা, এই কথাটা ওঠেনি খুব বেশি। কুলগাম গণহত্যা 2019 সালে হয়েছিল, 6 জন পরিযায়ী শ্রমিককে মারা হয়েছিল। সেই 6 জন পরিযায়ী শ্রমিককে যখন মারা হচ্ছে, তার মানে এই ধরনের এক যে হতে পারে বা এই ধরনের এক যে হচ্ছে, সেই ঘটনা কিন্তু ঘটছিল। তাহলে কোথাও একটা ইন্টেলিজেন্স ফেলিওর ঘটেছে, কোথাও একটা আমাদের আমাদের যে স্ট্র্যাটেজিক যে প্রসেস রয়েছে তার মধ্যে কোথাও একটা ফাঁক ছিল। সেই ফাঁকটা স্বীকার করে নিয়েই যদি আমরা অভ্যন্তরীণ নিরাপত্তাটাও একই সঙ্গে আঁটোসাঁটো করি, তাহলে আমার মনে হয় সেটা অনেক বেশি গুরুত্বপূর্ণ বটেই। তার সঙ্গে সঙ্গে আমরা অবশ্যই অপেক্ষা করব যে ভারত রাষ্ট্র ঠিক এই মুহূর্তে কোন কাজটা করে। বালুচিস্তান লিবারেশন আর্মি যারা ওখানে লড়াই করছে, একবার 1971 সালে যেরকমভাবে ইন্দিরা গান্ধী করে দেখিয়ে দিয়েছিলেন, ভারত রাষ্ট্র করুক না এখন একবার সেই সাহসটা দেখ না, ঠিক সেই রকম ভাবে সেই তাদের পাশে দাঁড়িয়ে ওখানে ওটাকে স্বাধীন রাষ্ট্র করে দিক, ঠিক যেভাবে বাংলাদেশ তৈরি করেছিল। আচ্ছা, করে দেবে। আমি বলছি সুমনদা, আমি প্রথমে আপনার একটা কথা বলি। আপনি বলেছেন 26/11-র পরেও বিজেপি সমালোচনা করেছে। হ্যাঁ, এবং আমি চাই তো সমালোচনা এবারেও হোক, বাট দিস ইজ নট দ্য পিরিয়ড। দিস ইজ নট দ্য পিরিয়ড। না, দিস ইজ নট দ্য পিরিয়ড। ঘটনার রিঅ্যাকশনটা শেষ হোক, তারপর আমরা সমালোচনা করব, পর্যালোচনা করব, এখনটা নয়। দেখুন, আমি আপনাকে বলছি, অভিষেক সজল তোমায় একটু মনে করিয়ে দিই, 26/11-র ঘটনার পর তার পরের দিন সমস্ত সংবাদপত্রে বিজেপির তরফ থেকে বিজ্ঞাপন দেওয়া হয়েছিল উইক গভর্নমেন্ট বলে। এবং এটা রাজনীতির পার্ট, যে পার্টটায় আমি সজলের সঙ্গে একমত যে হ্যাঁ, দেশের স্বরাষ্ট্রমন্ত্রী যদি ওই রকম একটা নরমের যোগ্যর মাঝখানে 4 বার প্রেস কনফারেন্সে 4টে স্যুট পরে আসেন, তার সমালোচনা হবে এবং হওয়াই উচিত। শিবরাজ সিং পাটিলকে পদত্যাগ করতে হয়েছিল এই সমালোচনার জন্য। আমাদের সমালোচনার উপরেই ছিল মেইনলি। না, উইক গভর্নমেন্ট, দুর্বল সরকার, আর এর থেকে কি সমালোচনা হবে? আজকে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের যে স্টেটমেন্টটা আমাদের ভালো লাগছে, সবার আপামর বাংলাভাষীর ভালো লাগবে, কিন্তু এটাও যে কংগ্রেসের 2 দিন আগেকার স্টেটমেন্টের মতন সর্বদলীয় বৈঠকের পর যে আবার কখন পাল্টে যাবে আপনি বুঝতেও পারবেন না, সেটা আমাদের সন্দেহ আছে। ঠিক বলেছেন যে বিজেপির আইটি সেল, আমি বলছি ভালো লাগছে, বিজেপির আইটি সেলের একজন লোক তিনি লস্করের সঙ্গে যুক্ত ছিলেন। আপনি ঠিক বলেছেন, কিন্তু তাকে ধরেছিল কারা সেটা দেখতে হবে। আপনি কি 2.5 বছর ছিলেন সেই পোস্টে? এতদিন মন্ত্রী ছিলেন, তার ঘরে যেসব খেলনা আছে, টাকা পয়সা আছে, আপনি জানতেন না তো? আমি আরেকটা কথা বলছি যে আপনি কত লোকের হিসেব দিলেন, কত নাম বললেন। আমি একটা কথা বলবো, আপনি 10 জন হিন্দু যারা মারা গিয়েছেন তাদের নাম বলতে পারবেন দাদা? হিন্দু মুসলমান করবেন না, কিন্তু আপনি এক নাগারে 10টা মুসলিম, আমি স্বীকার করি আদিল সাহেব কথা, আমরা
আপনি বললেন না ঝন্টু আলী শেখের বাড়িতে যায়নি, আজকেই শুভেন্দু বাবু গেছেন। এত সমালোচনা পর গেছে, সমালোচনা পর গেছে, জানাজা হয়ে গেছে সেই সময়। আচ্ছা, রাজনীতির তর্কটা আমার ভালো লাগছে না, তার কারণ এই মুহূর্তে এখন হোটেলে উদ্ধার কাজ চলছে, সরাসরি দেখছেন আমাদের প্রতিনিধিরা তুলে ধরছেন, এবং পাশাপাশি ওই সমালোচনার মুখে শব্দবন্ধটা এই মুহূর্তে কানে এলো না, সমালোচনার মুখে কংগ্রেস শেষ পর্যন্ত ওই পোস্টটাকে ডিলিট করেছে। আমার পরের বক্তা বিশ্বনাথ চক্রবর্তীর কাছে আসবো। একেবারে পরিষ্কার শব্দ ব্রহ্ম তো বিশ্বনাথ দা, শব্দ হচ্ছে প্রত্যাশা। 2016 সার্জিক্যাল স্ট্রাইক কিন্তু ভারতবাসীর কাছে একটা সারপ্রাইজ ছিল, 2019-এ বালাকোট এয়ার স্ট্রাইক সারপ্রাইজ ছিল, কিন্তু এখন তার ফল যখন এসেছিল ভারতের মানুষ চমকে উঠেছিলেন। কিন্তু এবার 4 দিনের মধ্যে 2 দিন প্রধানমন্ত্রী একেবারে স্পষ্ট ভাষায় এই ভাষায় বলেছেন যে শাস্তি হবে, এবং এমন শাস্তি যা কেউ কল্পনাও করতে পারে না। প্রত্যেক ভারতবাসীর রক্ত ফুটছে, প্রধানমন্ত্রী নিজে বলছেন। আমি বলছি এখানেই একটা প্রত্যাশা তৈরি হয়েছে, এবং 2 সমালোচকরা বলছেন যে তৈরি করানো হয়েছে। এই প্রত্যাশা পূরণ কি নরেন্দ্র মোদীর অগ্নিপরীক্ষা নয়? আমি বলছি দেশবাসীর প্রত্যাশা যে পাকিস্তানকে মুঁতোর জবাব দেয়া, একেবারে যোগ্য জবাব দেয়া। এই খানিকক্ষণ আগে যে শব্দটা ব্যবহার করলেন রবীন্দ্রনাথ দা, সেটা হচ্ছে সবক শেখানো। এটা কত বড় অগ্নিপরীক্ষা নরেন্দ্র মোদীর কাছে। সুমনদা, ভারতবর্ষ মানে সময়ের সন্ধিক্ষণে দাঁড়িয়ে আছে, যেমন করে সময়ের সন্ধিক্ষণে দাঁড়িয়ে আছে নরেন্দ্র মোদী রাষ্ট্রনেতা হিসাবে। এই কারণেই যে আগের যে স্ট্রাইকগুলো হয়েছিল, পুলওয়ামার পরে বালাকোটে যে স্ট্রাইক হয়েছিল, তারপরেও জঙ্গিদের তৎপরতা যে কমেনি, এবং ত্রিভুজ যে আসলো, আইএসআই, পাকিস্তানি সেনাবাহিনী এবং জঙ্গি সংগঠনগুলোর যে ত্রিভুজ, তারা যে এখনও ভারতীয় রাষ্ট্রের উপর আঘাত আনতে পারে, সেটা কিন্তু পুলওয়ামার ঘটনা পরিষ্কার করে ইঙ্গিত করলো। ফলে এইরকম পরিস্থিতিতে বালাকোটের মতন কেবলমাত্র একটা স্ট্রাইক করে আমরা কিন্তু আমাদের অভীষ্ট লক্ষ্যে পৌঁছতে পারবো না। এবং যে 140 কোটি মানুষ যারা কঠোরভাবে চাইছে যে পাকিস্তানের কোমর ভেঙে দিতে, জঙ্গিদের মানে চিরস্তরে স্তব্ধ করতে, জঙ্গি কার্যকলাপ, আইএসআই তৎপরতা চিরস্থায়ীভাবে স্তব্ধ করতে, এখন সবচেয়ে বড় পরীক্ষা হলো আমাদের সেনাবাহিনীর কাছে, আমাদের রাষ্ট্রপ্রধান এবং রাষ্ট্রীয় নেতা হিসেবে নরেন্দ্র মোদীর কাছে, যে কোন কৌশল অবলম্বন করে এই যোগ্য জবাব দিতে পারে এবং পাকিস্তানের কোমর ভাঙতে পারে। দেখুন, আমার মনে হয়েছে যে এটা ঠিক যে মানে এই সিদ্ধান্তটা কিন্তু অনেকটাই বিজনেস ডিলেমার মতন। একদিকে যদি আপনি পূর্ণ যুদ্ধে যান, তাহলে আপনার মানে মানুষের ক্ষয় হতে পারে। আমরা 28 জনের মৃত্যু দেখেছি, কয়েক হাজারের মৃত্যু যুদ্ধের মধ্যে দিয়ে হতে পারে, জীবনের ক্ষতি হতে পারে, জীবিকার ক্ষতি হতে পারে, সাধারণ মানুষ থেকে শুরু করে মধ্যবিত্ত প্রত্যেকের জীবিকার ক্ষতি হতে পারে। আজকে যে সরকার কল্যাণমূলক কাজগুলো করছে সেখান থেকে সরে আসতে হতে পারে, কারণ যুদ্ধে যে ব্যয়, সেই ব্যয় বহন করতে গিয়ে কিন্তু কৃষক ভাতা বন্ধ হয়ে যেতে পারে, আবার মানে কন্যাশ্রী যুবশ্রীর মতন প্রকল্পের টাকাও বন্ধ হয়ে যেতে পারে, এবং পরিকাঠামো যেটা তৈরি করেছি তিলে তিলে আমরা, সেটাও ধ্বংস হয়ে যেতে পারে বা ক্ষতির সম্মুখীন হতে পারে। এইরকম একটা অবস্থাতে আমাদের মানে রাইট চয়েস কি হবে, কোনটা সঠিক হবে, সেটা ইম্পর্টেন্ট। কিন্তু কতদিন আমরা মানে স্বাধীনতার পরে 75 বছর হয়ে গেল, কতদিন আমরা পাকিস্তানের এই অত্যাচার সহ্য করব? কতদিন আমাদের সাধারণ নিরীহ মানুষকে ওপার থেকে এসে জঙ্গিরা মেরে যাবে? কতদিন আমরা সহ্য করব? কেন আমরা পাকিস্তানের কোমর ভেঙে দিয়ে মানে এই ত্রিভুজ, যেটা আইএসআই মৌলবাদী জঙ্গি সংগঠন আর পাকিস্তানি সেনাবাহিনীকে স্তব্ধ করতে পারবো না? ফলে সেখান থেকেই কিন্তু প্রশ্ন আসছে যে অবশ্যই এবার এমন কোনো আঘাত আনতে হবে যে আঘাতে আমাদের অর্থনীতির মিনিমাম ক্ষতি হবে, কিন্তু অ্যাট দি সেম টাইম আমরা পাকিস্তান যাতে আগামী 100 বছর মুখ ফিরে তাকাতে না পারে, এই দিকে জঙ্গি সংগঠন পাঠাতে না পারে, সেইটাও কিন্তু নিশ্চিত করতে হবে। এবং এটা আমার মতে এমন একটা সময় যেখানে পাকিস্তান অকুপাইড টেরিটরি, সেইটাকেও কিন্তু মানে পাকিস্তান অকুপাইড যে কাশ্মীরের অংশটা আছে, সেখানেও কিন্তু আমাদের মানে অ্যাগ্রেসিভ রিয়ালিজম বা আগ্রাসী বাস্তববাদের উপর ভিত্তি করে কিন্তু আমাদের মানে অগ্রসর হতে হবে এবং প্রয়োজনে দখল নিতে হবে। এই দখল নিতে গিয়ে যদি আমাদের কিছু ক্ষতি হয়, সেই ক্ষতি হতে পারে, কিন্তু
মানে আমাদের কিন্তু এই বছরকে বছর রক্ত ঝরিয়ে পাকিস্তান যাবে, এটা আমরা আর কতদিন সহ্য করব? ফলে এখানে একটা নির্ণায়ক অবস্থান নিতে হবে। সেই নির্ণায়ক অবস্থানটা নিতে গিয়ে যাতে মিনিমাম ক্ষতি হয়, অর্থাৎ অর্থনৈতিক ক্ষতিটা যাতে মিনিমাম হয়, মানুষের ক্ষতিটা যাতে মিনিমাম হয়, পরিকাঠামোর ক্ষতিটা যাতে মিনিমাম হয়, এবং একই সাথে সারা বিশ্বের সঙ্গ যাতে আমরা পাই। একইভাবে দেশের মধ্যে যে সমস্ত এলিমেন্ট আমাদের জাতীয় শক্তির বিরোধী, তাদেরকে যেমন মিনিমাইজ করতে হবে, আবার কাশ্মীরে যারা রাস্তায় নেমে পাকিস্তানের বিরোধিতা করছে তাদেরকে উৎসাহিত করতে হবে। অর্থাৎ তাদেরকে উৎসাহিত করতে হবে যে বহু বছর পরে কাশ্মীরের সাধারণ মানুষ, সেটা থেকে জম্মু থেকে একেবারে বারামুল্লা পর্যন্ত, তারা রাস্তায় নেমে যেভাবে পাকিস্তান মুর্দাবাদ, পাকিস্তানের বিরুদ্ধে স্লোগান তুলেছেন, সেই গণতান্ত্রিক শক্তিটাকে কিন্তু আমাদের উৎসাহিত করতে হবে। এবং একই সাথে যারা ভারত বিরোধী শক্তি দেশের মধ্যে আছে তাদের কিন্তু এলিমেন্ট করতে হবে। সেটা উত্তর পূর্ব ভারতবর্ষের মধ্যে জিহাদি হতে পারে, সেটা কাশ্মীরে এখনো যে অংশটা সমর্থন কোনো না কোনোভাবে করেছে বলেই পুলওয়ামার মতন ঘটনা ঘটিয়েছে বাইরের থেকে জঙ্গিরা এসে, তাদেরকেও এলিমিনেট করতে হবে। আবার গণতান্ত্রিক শক্তিটাকে উৎসাহিত করে যেতে হবে। একেবারে নিঃসন্দেহে অত্যন্ত কঠিন প্রশ্ন। তার কারণ হচ্ছে যে সাধারণ মানুষ কেউ অস্বীকার করবেন না যে একটা টোটাল ওয়ার হলে, একটা যুদ্ধ হলে সাধারণ মানুষের ক্ষতি হয়, অর্থনীতিতে ধাক্কা হয়, প্রাণ যায়, সাধারণ মানুষের জিনিসপত্রের দাম, কল্যাণমূলক প্রকল্প সমস্ত কিছুতে ধাক্কা হয়। আবার যখন জঙ্গি হানা হয় বা এই ধরনের নাশকতামূলক কাজকর্ম হয় তখন প্রাণ যায়, রক্ত ঝরে কিন্তু সেই সাধারণ মানুষের। আমি এইখান থেকে এই নিঃসন্দেহে বড় প্রশ্ন, যার এক মুহূর্তে 5 সেকেন্ডে কোনো সমাধান হয় না। ভারত কি করে? ভারতবাসীর প্রত্যাশা নিঃসন্দেহে বাড়ছে। ভারত রাষ্ট্র কি করে তার দিকে ভারতবাসী তাকিয়ে আছে। আর ঠিক এই জায়গা থেকে সাধারণ মানুষের কথা যখন এত হচ্ছে, বহু সাধারণ মানুষ যারা থাকেন হচ্ছে যে ওই নিয়ন্ত্রণ রেখার লাগোয়া কুপওয়ারা, উরি, বারামুলা কিংবা রাজৌরি সেক্টরে, তারা কিন্তু এই দু দেশের মধ্যে যে উত্তেজনা, টানাপোড়েন, হয়তো কখনো কখনো গোলাগুলি, সেইটাকে নিজেদের অভ্যেসে, নিজেদের নিঃশ্বাস প্রশ্বাসের মতো শুধুমাত্র অভ্যেস করে ফেলেছেন তা নয়, নানা ডিফেন্স মেকানিজম তৈরি করেছেন, যেমন বাংকার। হ্যাঁ, সাধারণ মাটির বাড়িতে বাংকার, তার কারণ তাদের কাছে এটা যখন যে মুহূর্তে গুলিগোলা চলছে না, হয়তো গোডাউন হিসেবে ব্যবহার করছেন, স্টোর রুম হিসেবে ব্যবহার করছেন, কিন্তু এই রকম একটা বাংকারে আমার সহকর্মী সুকান্ত আজকে ছিল, তার প্রতিবেদন দেখাবো এবার। পেহেলগাঁওয়ে পাক মদতপুষ্ট জঙ্গিদের নারকীয় হত্যালীলার পর প্রত্যাঘাত চাইছে ভারতবাসী। ভারত পাকিস্তান সীমান্তে লাগাতার দিনের পর দিন গোলাগুলি চলছে। নয়াদিল্লিতে একের পর এক উচ্চ পর্যায়ের বৈঠক হচ্ছে। সীমান্তের বাতাসে যখন বারুদের গন্ধ, তখন যুদ্ধের আশঙ্কায় প্রস্তুত হচ্ছে ভারত পাকিস্তান সীমান্তের গ্রামগুলো। এই কুপওয়ারার যে গ্রামে আমরা দাঁড়িয়ে রয়েছি এই মুহূর্তে, চৌকবাল বলে যে গ্রাম, সেই গ্রামে 150টি পরিবার থাকে। কিন্তু তারা যেটা আশঙ্কা করছেন যে যখনই এখানে দুই দেশের মধ্যে কোনো রকম সংঘাতের পরিস্থিতির সৃষ্টি হয়, সেক্ষেত্রে দাঁড়িয়ে কিন্তু যখন সেলিং হয়, সেই সেলিং বা সেই গোলাবর্ষণের এফেক্ট কিন্তু পড়ে এই গ্রামে। দুদেশের মধ্যে সংঘাতের পরিস্থিতি তৈরি হলে আতঙ্কে থাকেন নিয়ন্ত্রণ রেখা লাগোয়া কুপওয়ারা, উরি, বারামুলা, রাজৌরির মতো এলাকার বাসিন্দারা। পাক অধিকৃত কাশ্মীর থেকে প্রায় 70 কিলোমিটার দূরে কুপওয়ারার চৌকিবাল গ্রাম। পাকিস্তানের দিক থেকে সীমান্তে গোলাবর্ষণের জেরে 2019 সালে এই গ্রামে 2 শিশুসহ এক মহিলার মৃত্যু হয়েছিল। বর্তমানে দুদেশের মধ্যে সংঘাতের পরিস্থিতিতে বাংকার তৈরি করে রাখছেন তারা। এই বাংকারে সেই গ্রামবাসীর তরফে কিন্তু এখানে তৈরি করা হয়েছে প্রায় 1.5 থেকে 2 ইঞ্চি মোটা এখানে ঢালাই দেওয়া হয়েছে, এবং সেই ঢালাইয়ের নিচের অংশেই কিন্তু রয়েছে বাংকার, ঠিক নিচে পাটাতন রয়েছে। এখান থেকে আমরা কিন্তু একবার দেখার চেষ্টা করবো ভেতরে ঠিক কত মানুষ সেখানে থাকতে পারেন। ঠিক এই বাংকারের ভেতরে আমরা এই মুহূর্তে ঢুকলাম। দেখা যাচ্ছে ঠিক আমার মাথার দিকের যে অংশ রয়েছে, এই যে কংক্রিটের যে ওপরে সিলিং রয়েছে, এটা প্রায় 1.5 থেকে 2 ইঞ্চি। দেখা যাচ্ছে এখানে কিন্তু একটা ছোট জানলাও করা হয়েছে, অনেকগুলি জানলা করা হয়েছে। ভেতরে পরিবেশ কিন্তু এখন যথেষ্ট ঠান্ডা, এবং এখানে শৌচালয় হিসেবে ব্যবহার করার ক্ষেত্রেও কিন্তু ঠিক নিচের দিকের একটি অংশ দেখা যায় নর্দমা। অর্থাৎ এক্ষেত্রে দাঁড়িয়ে যদি কখন শেলিং হয়, যদি ওপরে বাড়িঘরও ক্ষতিগ্রস্ত হয়, যা অভিজ্ঞতা 4 থেকে 5 বছর আগে এখানকার বাসিন্দাদের হয়েছিল, ঠিক সেই পরিস্থিতি এড়াতে এখানে কিন্তু এই বাংকার করা হয়েছে। ख्याल इसलिए आया कि शल आकर लगे थे यहाँ पर, तो सेफ्टी के एतबार से बनाया, क्योंकि घर में फैमिली बड़ी है तो उसकी वजह से उस वक्त निकलना मुश्किल हो जाता है बड़ी फैमिली के साथ, इसलिए घर के साथ ही बनाए कि फौरन हम इसके अंदर शिफ्ट हो जाए। বাংকার পরিষ্কার করতে শুরু করেছেন রাজৌরির বাসিন্দারাও।
कोई परेशानी वाली बात नहीं है। गवर्नमेंट ने हमें हर स्कूल के पास एक कम्युनिटी बैंकर दिया हुआ है। अगर हालात कहीं पे ऐसी टेंस माहौल बनता है, शेलिंग होती है, तो हमें पेरेंट्स को कोई परेशानी की ज़रूरत नहीं है। बच्चे आराम से हम उनको शिफ्ट कर सकते हैं बैंकर के अंदर। बैंकर नीट एंड क्लीन रखे हुए हैं, हमने रेडी हैं बिल्कुल। মাটির নিচে খুপড়ি ঘর, 3-4 ফুট মোটা গাঁথনির ছাদ, দেওয়াল, কোন রকমে এক চিলতে আলো গলার জায়গা। গোলাগুলি চললে এই বাংকারই একমাত্র ভরসা। ये बैंकर 3 साल से बने, टीमें आई हुई हैं, इनको चेकअप कर रहे हैं, खाली करवा रहे हैं। हाँ, ये हमारी बहुत सेफ्टी है। जब ये नहीं थी तो हमें बहुत परेशानी देखनी पड़ती थी। शेलिंग होती थी बहुत ज़्यादा, माल मवेशी मर जाते थे, बंदे मर जाते थे। এই টানটান পরিস্থিতিতে কাশ্মীরের 48টি পর্যটন কেন্দ্র বন্ধ করে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার। বেশ কয়েকটি রিসর্ট এবং হোটেলও বন্ধ করে দেওয়া হয়েছে। গুলমার্গ, সোনমার্গ, ডাল লেকের মতো জনপ্রিয় জায়গাগুলিতে বাড়ানো হয়েছে নিরাপত্তা। সুকান্ত মুখোপাধ্যায়ের রিপোর্ট, এবিপি আনন্দ। দেখুন, দিনের সব থেকে বড় খবরটা দিয়ে শুরু করেছিলাম, শেষেও সেই খবরটার কাছে আসতে হবে। তার কারণ আজকে প্রতিরক্ষামন্ত্রী, জাতীয় নিরাপত্তা উপদেষ্টা, চিফ অফ ডিফেন্স স্টাফ, 3 বাহিনীর প্রধানের সঙ্গে বৈঠক করলেন প্রধানমন্ত্রী এবং পাকিস্তানকে জবাব দেওয়ার জন্য 3 বাহিনীকে পূর্ণ স্বাধীনতা দিয়ে প্রধানমন্ত্রী বলেছেন কী ধরনের জবাব দেওয়া হবে, টার্গেট কি হবে, প্রত্যাঘাতের সময় এক্স্যাক্টলি কি হবে, তা এই দেশের সামরিক বাহিনী স্থির করবে। আমি 3 জনের কাছেই আসবো খুব দ্রুত। তাহলে এটা কি আমরা বুঝবো যে প্রত্যাঘাতের সময় আসন্ন? সেটা ঠিক, হ্যাঁ, সেটা ঠিক করবে 3 বাহিনীর সম্মিলিত সমিতি, বেশ, চিফ অফ ডিফেন্স স্টাফের চেয়ারম্যান। হ্যাঁ, কারণ আমাদের একটা জিনিস মনে রাখতে হবে, যদি পাকিস্তানের সাথে কোনো কিছু করতে গিয়ে ফুল ফ্লেজেড ওয়ারে জড়িয়ে পড়ি, তখন চীন সীমান্ত আমাদের বরফে ঢাকা থাকলে বেটার। তো সেই ক্ষেত্রে এরা ঠিক করবে কি ধরনের অপারেশন হবে। ফায়ার ব্রিগেড টাইপ অপারেশন, খুব কম সময় কনসেন্ট্রেটেড অপারেশন স্থির সেনাই করবে। ব্রিগেডিয়ার দত্তর কাছে যাব, কি মনে হচ্ছে প্রত্যাঘাতের সময় আসন্ন? একেবারে আসন্ন। আপনাকে একদিন 24 থেকে 48 ঘন্টা সময় দিতে হবে, বিকজ দ্যার আর প্ল্যান এ, প্ল্যান বি, প্ল্যান সি, কোঅর্ডিনেটেড ট্রাই সার্ভিস অপারেশন। দ্য মিটিগেটরস হ্যাভ টু বি টাইড আপ। একদম। সমিতদার কাছে আসবে। সমিতদা, ঠিক সার্জিক্যাল স্ট্রাইকের সময় এই রকম একটা বৈঠকের পর, ঠিক এই পূর্ণ স্বাধীনতা দেওয়ার পর সার্জিক্যাল স্ট্রাইক হয়েছিল। সার্জিক্যাল স্ট্রাইকের পরে তোমার মনে থাকবে ওই বিল্ডিংয়ে আমাদের আলোচনা হয়েছিল, আমি সেটা রিপিট করতে চাইছি না। নাম্বার 2 সেটা হচ্ছে, আমি এটাকে দুভাগে ভাগ করবো। একটা হচ্ছে যে যেটা আমরা চিন্তা ভাবনা করছি যে আমাদের হাউ বেস্ট আমরা আমাদের সিভিলিয়ানসদের রক্ষা করতে পারি এই সময়, যেটা বাংকার কনসেপ্টটা। এই বাংকার কনসেপ্টটা প্রথমে শুরু হয়েছে জম্মু রিজিয়ানে, অ্যান্ড ইট ইজ ট্রাভেলিং টু রাজৌরি সাইড, এবং এখান থেকে যারা জম্মু থেকে পাঞ্জাবের দিকে যাচ্ছে, অল দিস এরিয়া কিন্তু আমরা করছি 1 নম্বর। কিন্তু আমরা একটু সেন্ট্রিক হয়ে যাচ্ছে যে এই খালি ইয়েকে নিয়ে। বাংলাদেশ ইজ নো মোর মিত্র রাষ্ট্র, সেটা মনে রাখতে হবে। সেখানে তারা অফিসিয়ালি বলেছে যে 790 জনকে, যার মধ্যে 700 হচ্ছে মানে কনভিক্ট, আর 90 জন হচ্ছে যারা ওখানকার টেররিস্ট, মানে ওই জায়গার। এবং তার সঙ্গে বাবর আজমকে ইয়ে করে দিয়েছে। এই জায়গাটায় যদি আমাদের দেখতে হয়, তাহলে আমাদের কিন্তু 2 pronged হয়ে গেল, দুটো সেন্টার হয়ে গেল। থার্ডলি যেটা আমি জানি না, নিশ্চয়ই এখানে যারা আছেন, সেটা হচ্ছে যে সেকেন্ড লাইন অফ, যেটা যাদের দায়িত্ব হবে যে পেনিট্রেশনটা যেন ওই কোনো দিক থেকে না হয়। প্ল্যান শুধু নয়, উই হ্যাভ টু অলসো আমাদের যারা রয়েছেন ওখানে প্রত্যেককে এই জিনিসটা অবগত করে, সেন্সিটাইজেশন। আমি শুধু দর্শকদের জানাতে চাইবো যে ঠিক যেভাবে প্ল্যান এ, প্ল্যান বি, প্ল্যান সি করে সমিতদা বলছেন, এখানে আমাদের এই রাজ্যের অত্যন্ত গুরুত্বপূর্ণ সামরিক বৈঠক আছে। আমি খুব ডিটেলস অবশ্যই এখানে পাবলিকলি রাখবো না, কিন্তু আগামী 2 তারিখ, এবং ঠিক এইভাবে অর্থাৎ বাংলাদেশের দিক থেকে কি করে আমরা সুরক্ষিত থাকতে পারি, নিঃসন্দেহে সমস্ত জাতীয় স্তরের বৈঠকে সেটাও একটা মুখ্য বিষয়। কিন্তু আপনারা কি বলছেন? আপনারা জানেন আমাদের ভেরিফাইড এক্স অ্যাকাউন্ট, সঙ্গে সুমন@IAM সুমন দে। প্রচুর মন্তব্য আসছে, আমি দ্রুত একটা মন্তব্য নিয়ে নেব। শাকির হোসেন, তিনি বলছেন আর ভারতের চুপ থাকা উচিত নয়, প্রত্যাঘাত শুরু হোক। তাপস চট্টোপাধ্যায় লিখছেন প্রধানমন্ত্রী পূর্ণ স্বাধীনতা দিয়েছেন, এবার সেনা আঘাত হানুক।
শ্যামল সাহা লিখছেন পাকিস্তানকে হাতেও মারতে হবে, ভাতেও মারতে হবে। সৌম্যদীপ সামন্ত লিখছেন আন্তর্জাতিক মহলে চাপ সৃষ্টি করে পাকিস্তানকে একঘরে করে দিতে হবে। কুশল চক্রবর্তী লিখছেন যেমন কুকুর তেমনই মুগুর হওয়া উচিত, পাকিস্তান ভদ্র ভাষা বোঝে না, সার্জিক্যাল স্ট্রাইকই পথ। কাল অক্ষয় তৃতীয়ায় দীঘায় জগন্নাথ ধামের দ্বারোদ্ঘাটন করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তার আগে তিনি যজ্ঞে অংশ নেন। দীঘা জুড়ে এখন একেবারে সাজো সাজো রব। অন্যদিকে কালই কাঁথিতে সনাতনী ধর্ম সম্মেলনের অনুমতি দিয়েছে কলকাতা হাইকোর্ট। দেখুন, রাত পোহালেই জগন্নাথ দেবের মন্দিরে প্রাণ প্রতিষ্ঠা, তার আগে দীঘা জুড়ে সাজো সাজো রব, বাহারি আলোয় রঙিন ফুলে মোড়া সৈকত শহর। বুধবার অক্ষয় তৃতীয়ায় দীঘায় জগন্নাথ ধামের দ্বারোদ্ঘাটন করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন জগন্নাথ দেবের মূর্তিতে মঙ্গল স্নানের পর পুরীর জগন্নাথ মন্দিরের মতো দীঘার জগন্নাথ মন্দিরে ধ্বজা তোলা হয়। বুধবার হবে বিগ্রহের প্রাণ প্রতিষ্ঠা, তার আগের দিন কিন্তু পুরীর জগন্নাথ মন্দিরের ধাঁচেই দীঘার জগন্নাথ মন্দিরেও উত্তোলন করা হলো ধ্বজা। একেবারে পুরীর জগন্নাথ মন্দিরের আদলে তৈরি সেই স্থাপত্য, সেই উচ্চতা। পুরো দীঘাকে সাজানো হয়েছে নীল সাদা রঙের তোরণে। বুধবার প্রাণ প্রতিষ্ঠার আগে শুরু হয়েছে 1 লক্ষ বার মন্ত্রোচ্চারণ। এদিন মহাযজ্ঞে অংশ নেন মুখ্যমন্ত্রী। যতটা সম্ভব চেষ্টা করেছি অন্তর দিয়ে, হৃদয় দিয়ে। ধর্ম তো কখনো মুখে প্রচার করে হয় না, ধর্মটা হচ্ছে হৃদয়কে ছুঁয়ে যায়। কালকে বেলা 2:30 থেকে প্রোগ্রাম শুরু হবে এবং 3টের সময় দ্বারোদ্ঘাটন হবে। দ্বারোদ্ঘাটনের প্রোগ্রাম কমপ্লিট হয়ে যাওয়ার পর থেকে পাবলিকের জন্য খুলে দেওয়া হবে। জগন্নাথ মন্দিরের দ্বারোদ্ঘাটন উপলক্ষে পুরীর মন্দির থেকে এসেছেন রাজেশ দৈতাপতি। আজকে জগন্নাথ মূর্তি, যারা দারুব্রহ্ম মূর্তি নিমকাঠে যারা এসছেন তাদের আজকে স্নান হলো। দীঘায় নবনির্মিত জগন্নাথ মন্দিরের উদ্বোধনের পর দায়িত্ব তুলে দেওয়া হবে ইসকনের হাতে। মাননীয় মুখ্যমন্ত্রী যখন আসবেন উনি পূর্ণাহুতি করবেন। আজকে খুব বিশেষ দিন, কেন কি আজকে সন্ধ্যাবেলা ভগবানকে শয়নও দেওয়া হবে। এটা প্রাণ প্রতিষ্ঠা এক রাত্রি আগে এটা প্রথাটা করা হয়। কালকে ফাইনালি 11:10 থেকে 11:30টার মধ্যে ভগবানের প্রাণ প্রতিষ্ঠা হয়ে যাবে। মূল প্রসাদটা কি? ওখানে তো খাজা, এখানে মূল প্রসাদ কি? এখানে হবে পেড়া আর গজা। সোমবারই অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য, বিদ্যুৎ মন্ত্রী অরূপ বিশ্বাস ও দমকল মন্ত্রী সুজিত বসুকে নিয়ে দীঘায় পৌঁছে যান মুখ্যমন্ত্রী। এদিন মহাযজ্ঞে সামিল হন শিল্পপতি থেকে টালিগঞ্জের কলাকুশলীরা। অন্যদিকে বুধবার জগন্নাথ মন্দিরের দ্বারোদ্ঘাটনের দিনই কাঁথিতে শুভেন্দু অধিকারীর সনাতনী ধর্ম সম্মেলনের অনুমতি দিল কলকাতা হাইকোর্ট। সর্বাধিক 3000 লোক নিয়ে এই কর্মসূচি পালন করা যাবে বলে নির্দেশ দিয়েছেন মাননীয় বিচারপতি তীর্থঙ্কর ঘোষ। বিচারপতি ঘোষ বলেন, কাঁথি থানার আইসির ভূমিকা দেখে আদালত বিরক্ত। কর্মসূচিটি ধর্মীয় নাকি ধর্মীয় ছদ্মবেশে রাজনৈতিক কর্মসূচি পালন করা হচ্ছে সেটা দেখা আইসির কাজ নয়। পর্যবেক্ষণে আদালত জানায়, গোটা জেলা যেদিন উৎসবের মেজাজে থাকবে সেদিন রাজনৈতিক পরিচয়ের কারণে কাউকে উৎসব পালন করা থেকে বিরত রাখা যায় না। 25শে এপ্রিল কাঁথি থানার আইসি যে কারণ দেখিয়ে সম্মেলনের আবেদন খারিজ করেছেন তাতে ভিড় সামলানোর অক্ষমতার থেকে রাজনৈতিক পক্ষপাতিত্ব বেশি করে লক্ষ্য করা যাচ্ছে। সকাল 9টা থেকে 3টে অবধি কর্মসূচি, 3000 করে অ্যাট এ টাইম যেন 3000-এর বেশি না হয় বলেছে। শুভেন্দু অধিকারী কোর্টে প্রায়ই যান নানা রকম অনুমতির জন্য। সব জায়গায় দেখবেন বিশেষ শর্ত সাপেক্ষে তাকে অনুমতি দেওয়া হয় এবং বলা হয়েছে এমন কোনো ঘটনা যাতে না হয় যাতে সমাজের শান্তি বিনষ্ট হয়। মাননীয় বিচারপতি তীর্থঙ্কর ঘোষের নির্দেশকে চ্যালেঞ্জ করে রাজ্য সরকার। দ্রুত শুনানির জন্য বিশেষ বেঞ্চ গঠন করতে প্রধান বিচারপতির কাছে ইমেলে আবেদন জানানো হয়। তবে প্রধান বিচারপতি জানান, বুধবার যখন নিয়মিত বেঞ্চ বসবে তখন ফের আবেদন করবেন। বুধবারই এই সম্মেলন রয়েছে। অর্ণব মুখোপাধ্যায়, বিটন চক্রবর্তী ও সৌভিক মজুমদারের রিপোর্ট, এবিপি আনন্দ।